একুশে টেলিভিশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া ফিনা আজকের 21শে তারুণ্য সন্ধ্যায়। দেশ ও দেশের বাইরে সকল দর্শক যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক অতিথি আড্ডায় আমাদের সাথে আছেন গীতিকার অরূপ আইচ। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 81895511 ও 81895512 এই নম্বরে। দর্শক চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত 21শে তারুণ্য সন্ধ্যায়। কেমন আছেন দাদা? আছি, ভালো আছি, আপনাকেও স্বাগতম। আচ্ছা, শুরুতে যে বিষয়টি একটু আলাপ করতে চাচ্ছি যে গীতিকার বলছিলাম, কিন্তু আপনি গীতিকার শুধু আপনি গানে, আমরা আগে জানতাম শুধু গান লেখাই হচ্ছে একজন মানুষকে পরিচয় করা হয় গীতিকার, কিন্তু এখন আসলে তা নয়। এখন নাটকও আছে, হচ্ছে আপনি নাট্যকারও গীতিকারও সব দিকেই। শুরুতে আমি নাটক নিয়ে একটু আসতে চাচ্ছি এই কারণে, কারণ সামনে ঈদ আমরা সবাই জানি, এবং ঈদের চ্যানেলগুলোতে আসলে নাটকের আধিক্যতা অনেক বেশি থাকে, এবং নাটক ঈদের চ্যানেলগুলো মানেই হচ্ছে গিয়ে নাটকের একটা বিষয়। একটু নাটক কি কি লিখছেন সেটা নিয়ে একটু ব্যস্ততা কি আমাদেরকে বলেন? আসলে আমি এটা সবসময় বলি, সব টিভি শো গুলোতে বলি, আমার কাজ কিন্তু ওই যে বিশেষ দিবস কেন্দ্রিক না। হ্যাঁ, যেহেতু আমি খুব বেছে বেছে গান লিখি বা কম লিখি, নাটকও কম লিখি, আমি সারা বছর ধরেই লিখতে থাকি। সেই হিসেবে আমার স্ক্রিপ্ট সেল হয়, অর্থাৎ ডিরেক্টররা কিনে নেয় বা প্রডিউসাররা কিনে নেয়, তারপরে তারা মেক করে বা তারা ডিসাইড করে যে কখন এটা চালাবে। তা আমি যতটুকু জেনেছি এখন পর্যন্ত যে আমার দুটো নাটক যাবে, তার মধ্যে একটা 21শে টিভিতে যাবে বলেও শুনেছি, বাট আমি নট শিওর যে ঈদে টেলিফিল্ম ওইটা পঞ্চম দিন বা ষষ্ঠ দিন যেতে পারে। আচ্ছা, এই এবং আরেকটা শুনেছি যে আমার লেখা একটা গল্প 21শে টিভিতে সিরিয়ালের জন্য এটা কি বললো যে পাশ করা হয়েছে, মনোনীত হয়েছে। আচ্ছা আচ্ছা, তো কিন্তু এমনি যদি বলি যে এই যে ঈদ আসছে, ঈদের আগে তো আসলে দেখা যায় যে যারা ডিরেক্টর আছে অনেকেই হয়তো বলে দিচ্ছে দাদা একটা নাটক লেখেন বা আমি একটা নাটক করতে চাচ্ছি আপনার লেখা, সেরকম কি কোনো কথাবার্তা চলছে? এরকম অনেক হয়েছে, তার মাঝে আমি একটা লিখে দিয়েছি, এটা ডিরেক্টর ইউসুফ চৌধুরীকে। বেসিক্যালি আমি প্রতিবার রোজার আগে 1 মাস 2 মাস অনেক বেশি ব্যস্ত থাকতাম স্ক্রিপ্ট লেখা নিয়ে। সরি, কিন্তু এইবার একটু ভিন্ন হলো, কারণ হচ্ছে এইবারই প্রথম প্রায় 5-6টা ডেইলি পত্রিকা থেকে ঈদ সংখ্যার গল্প লেখার অফার এসেছে। হ্যাঁ, তা আপনারা জানেন যে গত বই মেলায় আমার প্রেম লীলা উপন্যাসটা পাঠক গ্রহণ করেছে বা ভালো বিক্রি হয়েছে। এটার কারণে এবার বিভিন্ন পত্রিকা থেকে সাহিত্য পাতার জন্য এটা চেয়েছে, এবং আমি করেছি কি আমি এটা লুফে নিয়েছি। হ্যাঁ, কারণ এটা আমার জন্য অনেক আনন্দের। হ্যাঁ, এই কাজটা করে হয়তো আমি অনেক টাকা পাবো না, হ্যাঁ, এই কাজটা করে আমি একটা ভালোবাসা পাবো, যেটা একটা আত্মশান্তি, এবং পাঠকের বা এদের যে ভালোবাসাটা পাবো এটা আসলে টাকা দিয়ে বিচার করা যাবে। আসলে তার পত্রিকাগুলো তো আসলে সবাই অনেক বেশি পড়া হয়, তো যার কারণে আমি লিখেছি এ পর্যন্ত 6টা গল্প লিখেছি, আরো একটা লিখছি, এটা হয়তো 2-1 দিনের মধ্যে শেষ হবে। আমরা শুনবো কি ধরনের গল্প আপনি লিখেছেন পত্রিকার জন্য, কিন্তু তার আগে একটা ফোন নিব আমরা, দর্শক আছে। আচ্ছা, হ্যালো, দর্শক আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো হ্যালো, দাদা আমি ইকবাল খন্দকার বলছিলাম। ও রে, বিখ্যাত লেখক ইকবাল খন্দকার, থ্যাংক ইউ। কেমন আছেন? এই তো ভাই আছি, ভালো আছি, তুমি কেমন আছো? দাদা আপনার ব্যাপারে আমার একটা বিষয় প্রথম থেকেই, যে একজন মানুষ এতগুলো হিট গানের রচয়িতা, যখন পাশে হাঁটেন বা কথা বলেন অথবা যখন নিজেকে মানে মেলে ধরেন, কিন্তু অন্যভাবে মেলে ধরেন যে নিজের কাজগুলো কেমন জানি আড়াল করে রাখেন, মানে প্রকাশ করতে চান না। অথচ এতগুলো হিট গান যার আছে, মানে অন্য নাটক বা অন্য লেখালেখির কথা বাদই দিলাম, এতগুলো হিট গান যার আছে মাটিতে পা পড়ার কথা না। কারণ আমরা সাধারণত তাই দেখি যে এরকম হয়, অনেকগুলো কাজ করার পরে একটা অহংকার ভাব চলে আসে, কিন্তু আপনার মধ্যে সেই ইয়াটা আমি কখনো দেখি না। মানে প্রচন্ড বিনয়ী আপনি, সামনাসামনি হয়তো কখনো বলা হয় না, আজকে বললাম সবার সামনে এবং সাদিয়া আপার সামনে। অনেক অনেক ধন্যবাদ ইকবাল ভাই, আপনার সাথে আমিও আসলে একমত। আর আমার কাছে মনে হয় কি সব গুণী মানুষগুলোই মনে হয় বিনয়ী হয় অনেক বেশি। আসলে ইকবাল যেহেতু আমার খুব কাছের একজন ছোট ভাই, এবং তার লেখা আমি পছন্দ করি, এবং তার
লেখালেখিটা এবং তার লেখালেখির জীবনটা আমি এত বেশি পছন্দ করি। একটা ছেলে লেখক হওয়ার জন্য বছরের পর বছর স্ট্রাগল করছে, সে কোনো চাকরি নিচ্ছে না, দিতে চাইলেও নেয় না, অন্য কোনো কাজ করে না, একটা কাজই করছে এবং বাংলাদেশের সব পত্রিকায় তার লেখা ছাপা হচ্ছে, বই মেলায় তার একাধিক বই আসে। তো যাই হোক, এই কথাটা বলে সে ভালো করেছে। ছোট ভাই হিসেবে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কি দেখি, একটা বট গাছ ছোট থেকে যখন বড় হয়, যখন অনেক বড় হয়, বট গাছ যত বড় হবে তত সে নুয়ে পড়বে। এবং নুয়ে পড়বে কেন? তাহলে তার ছায়াতলে অনেক মানুষ আশ্রয় নিতে পারবে, হ্যাঁ, গরমে ঘুমাতে পারবে, বা পথচারী, ক্লান্ত পথচারী ঘুমাতে পারবে, অনেক পাখি এই গাছে বাসা বেঁধে থাকতে পারবে। তো আসলে আমার ক্ষেত্রে না, আমি সবসময় মনে করি যে কোনো লাইনে, সেটা খেলাধুলা হোক, শিল্প সাহিত্য হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, সে কত বড় মাপের এটা প্রমাণ পাওয়া যাবে সে আসলে কতটা বিনয়ী, সে কতটা মাথা নোয়াতে পারে। তা আমি আসলে এটা চেষ্টা করি। তো যার কারণে আমার যতই হিট গান থাকুক না কেন, আমি যদি ওয়ার্ল্ড ফেমাস হয়ে থাকি তাও এইভাবেই কথা বলবো, এইভাবেই ইকবালের প্রশংসা করব, বা আমার ভাই বন্ধু ছোট ভাই যারা আছে, সেটা প্রমাণ সবসময় পাই। এটা আসলে আমরা সবসময় দেখি, আমি নিজেই যদি দেখি যে আপনার সাথে যখন কথা বলি আসলে একদমই অন্যরকম, যে এইটাই আসলে একজন শিল্পীর জন্য থাকা উচিত। এটা আমরা সিনিয়রদের কাছে শিখেছি, এটা আমরা সিনিয়রদের কাছে শিখেছি। আমাদের দেশে বিশ্বনন্দিত যারা বরেণ্য, বিশ্ব বরেণ্য ব্যক্তিত্বরা আছেন, যেমন জাদু শিল্পী জুয়েল আইচ, ওয়ার্ল্ড ফেমাস একজন জাদু শিল্পী। তো ওনার সঙ্গে যে কেউ কথা বললে এই জিনিসটা, তো আমি ওনাকে দ্বারা অনেকভাবে অনুপ্রাণিত। আচ্ছা, আমি চেষ্টা করেছি যে ওনার আইডিওলজিটা ফলো করতে। তার একটা হাসি তো আসলে জগৎ জোড়া। আমরা কথা বলবো আরো অনেক, কিন্তু একজন দর্শক আছে, ফোন নিয়ে আসি। হ্যালো, দর্শক কে আছেন আমাদের সাথে? কার সাথে কথা বলছি? হ্যালো, অনুরূপ। হ্যাঁ, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আমরা। হ্যালো জাহিদ। হ্যালো, কেমন আছেন? এই তো আছি, আপনি কেমন আছেন? এই যে চলছে, অনুষ্ঠান তো নিশ্চয়ই ভালো হচ্ছে। হ্যাঁ, কেমন আছেন? বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুইটা কথা বলি আর কি। আচ্ছা, বলেন। কথা হলো কি, আমি সবসময় বলি এবং এখনো বলতেছি, অনুরূপ ভাই আমার অনেক অনেক প্রিয় গীতিকা। মানে এটা শুধু বলার জন্য বলো না, আমি আমার লাইভ গুলোতেও একই কথা বলি কি অনুরূপ আমার অনেক প্রিয় গীতিকা। থ্যাংক ইউ। একটা কথা আমরা আড্ডায় প্রায় বলি কি অনুরূপ, এটা হয়তো বেশি হয়ে যাবে কি, জাতীয় সঙ্গীতের গীতিকা, যেটা এক জীবনে গানটা মানুষ এত শুনেছে, আমার কাছে মনে হয় এটা আমাদের জাতীয় সঙ্গীত হয়ে উঠেছিল কিছুদিন আর কি। সবচেয়ে ভালো লাগে কিন্তু তার সাথে শেয়ারিং এর জায়গাগুলো অনেক। এবং গত বইমেলায় অনুরূপ আমাকে তার একটা বই উৎসর্গ করেছে, এটা ছিল আমার জন্য অনেক বড় পাওয়া। তো অনুরূপ ভালো করুক, আরো ভালো করবে এটা আশা করি। এই তো, অনেক অনেক ধন্যবাদ। জাহিদ আকবর, আরেক বিখ্যাত জাহিদ ভাইয়ের সাথে আমার নিচে কিছুদিন আগেই কথা হচ্ছিল, কিছুদিন আগে এই অনুষ্ঠানে এখানে বসে, আপনি যে জায়গাটা বসে আছেন ওখানে বসে কথা হচ্ছিল। তখন আসলে আমরা বলছিলাম যে এই প্রজন্মের বা এই সময়ের যারা মানে ভালো কাজ যারা করছে, বিশেষ করে গান লেখার ক্ষেত্রে, এক হচ্ছে আপনি, জাহিদ আকবর, তারপর রবিউল ইসলাম জীবন, এদের আমি আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা হচ্ছে। তখন আসলে জাহিদ আকবর আপনার কথাও বলছিল যে আসলে আপনি অনেক ভালো লেখেন এবং আপনার লেখা অনেক পছন্দ করেন উনি। একটা বিষয় একটু জানতে চাই যে আমরা ছিলাম হচ্ছে নাটকের জায়গাটাতে, তারপরে চলে এসেছি আসলে ফোনের মাধ্যমে গানের জায়গাটাতে। একটু যদি বলেন যে এই যে সবাই বলছিল অনেক জনপ্রিয় জনপ্রিয় গানের আসলে স্রষ্টা আপনি, গান লিখতে হলে আমার কাছে মনে হয় কি দর্শকদের, শ্রোতাদের মন জোগাতে হলে যে জায়গাটা বেশি ক্লিক করে সেটা হচ্ছে ভালোবাসার জায়গাটা। আপনি যে গান লিখেন, এত এত গান লিখেছেন, আপনার গানের মধ্যে অনেক রোমান্টিক সংও আছে, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞাটা কি? আমার কাছে আসলে আমার কাছে ভালোবাসার সংজ্ঞাটা এক এক রকম, কিন্তু আমি দুইটা জিনিস বলতে চাই। একটা হচ্ছে কবি মহাদেব সাহার কবিতার লাইন, সেটা হচ্ছে ভালোবাসা যা পারে জাতিসংঘ তা পারে না। তো এইটা হয়তো অনেকে বুঝবে না, সেই ক্ষেত্রে আমি আমার প্রিয় শিল্পী নচিকেতার একটা গানের কথা বলতে চাই। আমি তো গাইতে পারি না, আমি জাস্ট এমনি শোনাই। সেটা হচ্ছে, গাইলেও হয়তো মন হতো না। সংকীর্ণ মনের মানুষ যারা, তারাই তো ভালোবাসে একবার, যার মন বড় যত দেখে ভালো অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। আমার নেই কোনো শাসন, আমি ভালোবাসি যখন তখন, কারো চোখ ভালো লাগে, কারো মুখ ভালো লাগে, কারো বা চরিত্রের গঠন।
তো এটা আসলে বললাম একটাই কারণে, আসলে ভালোবাসাটা এমন একটা জিনিস, এইটা দিয়ে পুরো পৃথিবী চেঞ্জ করা যায়। এবং ভালোবাসায় আমার মতে বৈধ বা অবৈধ বলতে কোনো শব্দ নেই। হ্যাঁ, কেউ যদি বলে থাকে যে এই ভালোবাসাটা অবৈধ, সেটা আসলে ঈর্ষা থেকে বলে যে অনুরূপ পাচ্ছে আমি পাচ্ছি না, বেসিক্যালি এই জায়গা থেকে। তো আমি সবসময় যেটা চাই সেটা হলো যে আমাদের দেশে বা এই উপমহাদেশে বা এই পৃথিবীতে অনেক জায়গায় যে সরকারি আমলারা ওপেন ঘুষ খেতে পারে, অপরাধ হয় না। তাহলে প্রেমিক প্রেমিক ওপেন চুমু খেলে অপরাধ হবে কেন? আমি তো চাই যে জাতীয় সংসদেও ভালোবাসা নিয়ে কথা হোক। তাতে হবে কি, আমাদের বিরোধী দলীয় নেত্রী বা আমাদের প্রধান রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনারাও যখন ভালোবাসার কথা বলবেন, ভালোবাসার গল্প বলবেন, ওনাদের মধ্যেও একটা ভালোবাসার সৃষ্টি হবে, দেশটা অনেক সুন্দর হবে। কথা বলতে বলতে একদম বিরতির কাছে চলে এসেছি আমরা, ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি এই ভালোবাসার জায়গায়। দর্শক, কথা হচ্ছিল গীতিকার অনুরূপ আইচের সাথে। সময় হলো ছোট্ট একটি বিরতির, এখনই ফিরছি 21-এর সাথেই থাকুন। গুডলাক টপার বল পেন এর 0.6 mm টিসি বল দেয় স্মুথ রাইটিং এর দারুণ এক্সপেরিয়েন্স। এখন লেখা মানেই ফান। ফুল অ্যান্সার। গুডলাক, ক্রিয়েটিং সাকসেস। পানি এখন শুধু ফোটানোই যথেষ্ট নয়, এই পানিতে ভারী ধাতু এবং মরিচার মতো দূষণকারী পদার্থ থাকতে পারে, যা ফুটিয়ে সব দূর করা যায় না। এই পানি পান করলে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন ভাবি। আরে বোকা, এটা পিওরিটির পানি। পিওরিটির 4 স্তরের বিশুদ্ধকরণ পদ্ধতি এই দূষণকারী পদার্থগুলো দূর করে। ইউনিলিভার পিওরিট, ফোটানো পানির থেকেও নিরাপদ। আজই কিনতে কল করুন। হ্যালো ফারহা, অফিস পার্টিতে সবাইকে ফিল্মি স্টাইল আসতে হবে। মিথ্যা কেন বললে? ফিল্মি স্টাইলের পার্টি না তো। দেখো, দুজনেই এসে গেছে নায়িকা সেজে। যে কোনো হেয়ার স্টাইল করো নিমেষে, যদি চুল হয় ঠিক অ্যান্ড লক। এজন্যই আমি বানিয়েছি সানসিল্ক ঠিক অ্যান্ড লক ইয়োগার্ট প্রোটিনের সাথে, যা থেকে আমি পাই 2 গুণ ঘন চুল। জাহিদ, ফারহা তো পুরো বদলে গেছে। হাই জাহিদ, সানসিল্ক ঠিক অ্যান্ড লক, যখন চুল হয় ঠিক, যে কোনো স্টাইল করো পিক। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্স হোয়াইট বিউটি ক্রিম, জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্স হোয়াইট বিউটি, এগুলো পন্সের অঙ্গীকার। 15 মিনিটই শো শুরু। তাড়াতাড়ি চল, ইভেন্ট কভার করতে হবে। স্কার্ফ পর, চুল এলোমেলো হয়ে যাবে তো। চিল, আমি অল সেট। শ্যাম্পু করার কয়েক ঘন্টা পরে চুল এলোমেলো? শ্যাম্পুর পরে চুলে দাও সানসিল্ক কন্ডিশনার। এতে আছে স্টেপ টেকনোলজি, চুল রাখে অল সেট সারাদিন সব সময়। কখন আসবে? রেডি হবে? চুল তো রেডি। সানসিল্ক কন্ডিশনার, থাকো সেট সারাদিন সব সময়। রফি, এদিকে আয়। কি করলি আজ? কিছু করিস নাই? তাহলে কি লুকাচ্ছিস? দেখি দেখি। নানু, সকালে লাল আর রাতে নীল দাগ দেওয়া ওষুধ খাবে। এখন থেকে সকালের ওষুধ রাতে খেও না কিন্তু, বুঝলে? দাগ থেকে তৈরি এমনই দারুণ গল্প খুঁজছে সার্ফ এক্সেল। শেয়ার করুন আপনার বাচ্চার গল্প, জিতে নিন সপরিবারে ডিজনিল্যান্ড ট্রিপ। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের 21শে তারুণ্যের সন্ধ্যা অতিথি গীতিকার অনুরূপ আইচকে সাথে নিয়ে। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন 818951 ও 81895212 এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। আচ্ছা, এই যে ভালোবাসা নিয়ে আমরা কথা বলছিলাম বিরতির আগে, এবার বিরতির পর আবার একটু বলতে চাচ্ছি যে এবারকার যে নাটক বা আপনি এই যে ঈদ উপলক্ষে তো অনেক অ্যালবাম বের করছে, সেখানে অনেক অ্যালবাম আপনি গানও লিখছেন, এই ভালোবাসার জায়গাটা কতখানি আছে? ভালোবাসার গান তো বেশি হয় পৃথিবী জুড়ে, এটাই স্বাভাবিক। আর ভালোবাসাটা হচ্ছে আসলে অক্সিজেনের মতো, এটা ছাড়া বাঁচা যায় না। আর ওই যে আমি বললাম সারা বছর ধরে কাজ করি, যার কারণে আমি ঈদটা টার্গেট করি না। যেমন আমার একটা ব্যান্ড আছে যেটা আমার ভালোবাসার জায়গা, ওই ব্যান্ডের নাম হচ্ছে আখড়া, এবং আখড়া ব্যান্ড
বাংলাদেশের ইতিহাসে প্রথম চালু করলো যে একজন লেখক ব্যান্ড মেম্বার হতে পারে, এবং সে ব্যান্ডের এটাই নিয়ম, আখড়া ব্যান্ড যদি মাসে 10টা শো করে 10টা শো থেকে সমান পারিশ্রমিক গীতিকারের বাসায় চলে যায়। হ্যাঁ, এটা আমরা শুরু করেছি। তো আমাদের আখড়া ব্যান্ডের কিছু কাজ করছি আমরা প্রায় 10 বছর ধরে। এর মাঝে বিচ্ছিন্নভাবে কিছু মিক্সড অ্যালবামে গান গেছে। তো এবার আমরা আখড়া ব্যান্ডের যে প্রধান গায়ক আওরঙ্গজেব বাবু, তার 2টো সলো অ্যালবাম করছি। অলরেডি কথা হয়েছে বড় একটা প্রতিষ্ঠানের সঙ্গে, এবং এই 2টা অ্যালবামের পরে আখড়ার একক অ্যালবাম আসবে। এটাও কথা চলছে মোটামুটি ফাইনাল পর্যায়ে। এছাড়া আমি যে জিনিসটা করলাম যে রিসেন্টলি একটা গানের ভিডিওর কাজ চলছে, খন্দকার বাপ্পির গাওয়া। অনেক পত্রিকায় নিউজে এসেছে, দেখেছেন মনে হয়। একটু ডিফারেন্ট, ভালোবাসাটাকে অন্যভাবে প্রেজেন্ট করা, যে আমি ভালোবাসাটা প্রেজেন্ট করেছি কিংবদন্তিদের কিছু কাজ দিয়ে। যেমন আমার এই গানটার মধ্যে একটা লাইন আছে যে তুমি এসেছো বলে রুনা লাইলা আজও গেয়ে যায় গান, তুমি এসেছো বলে জহির রায়হান এখনো অম্লান, তুমি এসেছো বলে জুয়েল আইজ দেয় বিশ্বজয়ী হাসি, তুমি এসেছো বলে চৌরাশিয়া বাজায় জুয়েল বাসি, তুমি এসেছো বলে সচিন ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, তুমি এসেছো বলে সিনেমা হলে বিক্রি বেড়েছে। হ্যাঁ, তারপর আরেকটা জায়গায় আমি গিয়ে বলেছি যে তুমি এসেছো বলে আমাদের জেমস জয় করে বলিউড, তুমি এসেছো বলে জাতীয় পতাকায় জানাই সেলিউট। বাহ, চমৎকার। একটু অন্যরকম। এই যে অন্যরকম আপনি বলছিলেন, সবসময় তো আসলে লেখার ধরন বা বিষয়বস্তু একরকম থাকে না, এক এক সময় এক একটাকে টার্গেট করে নিচ্ছেন বা পয়েন্ট করে নিচ্ছেন। একটা বিষয় যদি একটু বলতেন যে ওভারঅল আপনার লেখালেখির মধ্যে আসলে সবচেয়ে বেশি কোন বিষয়বস্তু চলে আসে? প্রেম, প্রীতি, বা হচ্ছে গিয়ে আপনার কষ্ট, দুঃখ, প্রেম এবং সামাজিক প্রেক্ষাপট। কারণ হচ্ছে আমাদের সবকিছু প্রেমকে ঘিরে। আমরা যখন একটা পরিবার নিয়ে কাজ করছি তখন বাবা মার প্রেম থেকে শুরু করে ভাই বোনের প্রেম থেকে শুরু করে একটা ভালোবাসার জায়গা থেকে, সেই জায়গা থেকে ব্যক্তি প্রেম চলে আসে, এবং দুঃখ কষ্টগুলো পারস্পরিক ভাবে জড়িত থাকে। আর আমার কাছে যেটা মনে হয় যে দেশের বেশিরভাগ মানুষ হতাশাগ্রস্ত হয় ভালোবাসা হারানোর কারণে। হ্যাঁ, ভালোবাসা অর্জনে যতটা উল্লসিত হয় তার চাইতে বেশি কষ্ট পায় ভালোবাসা হারানোর বেদনায়। কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। তা আমি চেষ্টা করি যে ওই মানুষের মনের কথাগুলো তুলে ধরতে। আচ্ছা, যদিও আমার একটা বদনাম আছে যে আমার লেখা বিরহের গান নাকি হিট হয় না কখনো, এবং আমার লেখা যত গান জনপ্রিয়তা পেয়েছে বা আরো জনপ্রিয়তার দিকে যাচ্ছে, সবাই একটা কথা বলে আপনার ভেতরে এত প্রেম আসে কোথা থেকে। তা আমি জানি না যে কেন আমার বিরহের গান পাবলিক পছন্দ করে না, কেন ভালোবাসার গান পছন্দ করে। তো এই কারণেই ওই যে নচিকেতার ওই গানের মতো বললাম যে আমি আসলে মনে হয় অনেক বড় প্রেমিক। আচ্ছা, একজন দর্শক আছে, ফোন নিয়ে আসি। হ্যালো, দর্শক কে আছেন আমাদের সাথে? কার সাথে কথা বলছি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি স্নেহা। ও রে স্নেহা, আম্মা কেমন আছো মা? ভালো, সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, কথা বলতেছো। আমার মেয়েটাকে নিয়ে আসবো কবে আমার বাসায়? নাম কিন্তু শুনলাম না, কি নাম? স্নেহা। আচ্ছা, হ্যাঁ, স্নেহা, অনেক ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে চলে এসেছি। যদি একটু বলতেন যে এই যে আপনি গান লিখছেন, নাটক লিখছেন, বিষয়বস্তু আমরা শুনলাম, একটা গান যখন জনপ্রিয়তা পায় বা একটা নাটক যখন জনপ্রিয়তা পায়, সেই নাটকের পেছনে লেখাটা কার, ডিরেকশনটা কার, বা সেই গানটার পিছনে লেখা কার, এই বিষয়গুলো কিন্তু আসে। এবং তখন একটা গান হিট হওয়ার সাথে সাথে কিন্তু একজন গীতিকার এবং সিঙ্গার, সুরকার, সবারই কিন্তু একটা দায়িত্ববোধ বেড়ে যায়। এই জায়গাটা আসলে আপনি কিভাবে দেখেন? বা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে সম্মিলিত একটা কাজ, আপনার কাছে মনে হয় যে একটা টিম ওয়ার্কের মাধ্যমে একটা কাজ ভালো হয়? অবশ্যই টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্কটা শুধু একটা গান কেন্দ্রিক নয়। হ্যাঁ, আমি যেমন ওই যে প্রডিউসার আসাদ ভাইয়ের সঙ্গে কথা বলতে বলছিলাম, যেমন আমি গান লিখি গীতিকার, আমি 20 বছর ধরে গান লিখছি। আমি গান লিখতে জনপ্রিয়তা পেতে যখন আজকের অবস্থানে এসেছি, তখন আমার ভেতরে কাজ করেছে নতুন যারা ভালো গান লিখছে তাদেরকে সুযোগ করে দেওয়া উচিত।
হ্যাঁ চমৎকার। তখন আমি তো সরাসরি অ্যাভয়েড করতে পারি না, যেহেতু আমি সবার সঙ্গে মিশুক। আমি তখন অ্যাভয়েড করার জন্য বলি কি ঠিক আছে, আমার গান নিতে হবে, আমাকে এত টাকা পেমেন্ট করতে হবে, এবং আমি এই পেমেন্ট বাড়াতে বাড়াতে এমন একটা অবস্থায় এসছে যে আমার মনে হয় যেটা কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে সবচাইতে বেশি পারিশ্রমিক আমি নিই, কারণ আমি অ্যাভয়েড করতে পারি না। এখন আপনার কথা, আপনি প্রশ্ন করতে পারেন অ্যাভয়েড আমি করতে চাই কেন? চাই একটা কারণে, সব গান যদি আমি লিখি, সব নাটক যদি আমি লিখি, নতুন এই ট্যালেন্টেড গীতিকার ছেলেমেয়েরা কি করবে, কিভাবে উঠে আসবে? আমাদের দেশের মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে, আমি জায়গা ছেড়ে দিলাম মানে হারিয়ে গেলাম। এটা আসলে একদমই ভ্রান্ত ধারণা। আপনি আপনার অনুসারী তৈরি করতে না পারলে, আমি একজন গীতিকার, আমি আমার পরের প্রজন্মের ক্ষেত্রে আমি বলতে পারি যে আজকে জাহিদ আকবর ভালো গীতিকার, রবিউল ইসলাম জীবন ভালো গীতিকার, সোমেশ্বর অলি ভালো গীতিকার, সুদীপ কুমার দীপ ভালো গীতিকার। হ্যাঁ, আমি বলতে পারি, কারণ আমি চাই যে ওরা উঠে আসুক। হ্যাঁ, যার কারণে ওরা সব সময় দাদার কথা বলে যে না অনুরূপ আইস দাদা দাদা, এটা কেন বলে? আমি ওদেরকে চাই যে ওরা আমার চাইতে বড় হোক। এই চাওয়াটা মনে প্রাণে থাকতে হবে, মানে টিমওয়ার্কটা। খালি আমি কাজ করলাম, আমার গায়ক মিউজিক ডিরেক্টর, আমার গান নিয়ে ভাবলে হবে না, এটা প্রত্যেকের গান নিয়ে ভাবতে হবে। যেমন ফেসবুকে অনেক শিল্পী আমাকে জিজ্ঞেস করে যে গান কিভাবে করব, এই করব সেই করব, আমি কিন্তু বলি যেভাবে করো, বসো, হ্যাঁ। তারপর রিসেন্টলি যেমন ইমরানের একটা গান আমার ভালো লাগলো, শফিক তুহিনের লেখা, সম্ভবত গানটার শিরোনাম চলতে চলতে, খুব মেলোডিয়াস। আমি শফিক তুহিনকে ফেসবুকে বলেছি, ইমরানকে ফেসবুকে বলেছি, এবং আমি ভেবেছি যে 2-1 দিনের মধ্যে ইমরানকে ফোনও করব। এইটা আসলে মন থেকে আসতে হবে, এখানে জেলাসির কিছু নাই যে ইমরান আমার গান না গেয়ে শফিক তুহিনের গান গেইলো, হ্যাঁ আমি লুজার হলাম। আসলে লুজার হওয়ার কিছু নাই। ভাই বন্ধুরা দল বেঁধে যখন বড় হবে তখন ইন্ডাস্ট্রিটা ভালো হবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রির মধ্যে জেলাসি জিনিসটা ভুলে যেতে হবে। জেলাসির কিছু নাই, আপনি ভালো উপস্থাপনা করছেন, আরেকজন যে ভালো উপস্থাপনা করছে সে আপনাকে জেলাস করার কিছু নাই। বরং জেলাস করলে অসুবিধাটা কি হবে জানেন? ও যত বড়ই উপস্থাপক হন না কেন, 20 বছর পরে যখন আর কোন উপস্থাপক থাকবে না তার সুনাম করার, তখন সে হারিয়ে যাবে। আসলেই তাই, একদমই তাই। কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সবসময় আপনার সাথে বসলে কথা বলে ভালো লাগে, আজকেও আসলে তার ব্যতিক্রম নয়। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং আপনার আগামী জীবনের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, 21 টিভিকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, 21 তারুণ্য সন্ধ্যা আজকের আয়োজন এ পর্যন্ত। দর্শক, আগামীকাল আবার আসবো নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন 21 সকল আয়োজন।